টু आवर চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি প্রদ্যুৎ। দেখো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি গণিত অষ্টম শ্রেণী পূর্ণমান 50। তো এটা 2021 সালের নভেম্বর মাসের জন্য এবং এটা কিন্তু পার্ট 8। তো এর আগে যতগুলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হচ্ছে তাদেরকে কম্পাইল করে বা একসঙ্গে করে কিন্তু এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি তৈরি করা হয়েছে, যার মান হচ্ছে 50। তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পরের ক্লাসে ওঠার জন্য এই যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি দেওয়া হয়েছে এটার উপরে ভিত্তি করেই কিন্তু মূল্যায়ন করা হবে। ঠিক আছে, তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তোমাদেরকে জানিয়ে রাখি। তো আজকে যারা চ্যানেলে নতুন প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো, আর আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো দেখো প্রথমে কি আছে না, নিচের প্রশ্নগুলি উত্তর লেখো। তো 1 নম্বর দাগের কি বলছে, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন বা এমসিকিউজ। এখানে মোট 7টি প্রশ্ন দেওয়া রয়েছে, তো প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 1 করে। তো প্রথমটা কি বলছে দেখো, 1 নম্বর, দুটি পরস্পরচ্ছেদী সরলরেখার এক জোড়া বিপ্রতীপ কোণ পরস্পর পূরক কোণ হলে অপর জোড়া বিপ্রতীপ কোণ দুটির প্রত্যেকটির মান হবে, 4টি অপশান দেওয়া রয়েছে, 180 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 135 ডিগ্রি। দেখো এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ 135 ডিগ্রি। তো কেন এই 135 ডিগ্রিটি সঠিক হলো এবং উত্তরটি বা কিভাবে লিখতে হবে চলো খাতায় দেখে নিই। এইভাবে উত্তরটি লিখবে, দেখো পুরো বিষয়টি লিখবে, দুটি পরস্পরচ্ছেদী সরলরেখার এক জোড়া বিপ্রতীপ কোণ পরস্পর পূরক কোণ হলে অপর জোড়া বিপ্রতীপ কোণ দুটির প্রত্যেকটির মান হবে, একটা অ্যারো চিহ্ন দিয়ে সঠিক অপশানটি হবে ডি, এবং অর্থাৎ সেটা হবে 135 ডিগ্রি। তো কেন হচ্ছে আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি, তো সেটা দেখে নাও। তো দেখো প্রথম জোড়া এখানে একটা বিপ্রতীপ কোণ কাকে বলে না, দুটো পরস্পরচ্ছেদী সরলরেখা যখন ছেদ করছে তখন দেখো এই একটা কোণ তৈরি হচ্ছে, এই একটা কোণ তৈরি হচ্ছে, তাহলে এই কোণটার বিপ্রতীপ কোণ এইটা, বা এই কোণটার বিপ্রতীপ কোণ এইটা, বা এই একটা কোণ আর এই একটা কোণ তৈরি হচ্ছে, এরাও পরস্পর বিপ্রতীপ কোণ, তাই তো। তো দেখো এখানে এই বিপ্রতীপ কোণগুলো কিন্তু সবসময় সমান হয়, তোমরা নিশ্চয়ই জানো। তো দেখো প্রথম জোড়া বিপ্রতীপ কোণ পরস্পর পূরক কোণ বলেছে, এটা কি বলেছে না, এখানেই বলে দিয়েছে পরস্পর পূরক কোণ। তাহলে পূরক কোণ মানে কি জানি না, দুটি কোণের সমষ্টি কি হচ্ছে, পূরক কোণের দুটি যদি পরস্পর পূরক কোণ হয় তাহলে দুটি কোণের সমষ্টি কত হয় না, 90 ডিগ্রি সমান হয় বা এক সমকোণের সমান হয়। তাহলে লিখেছি দেখো প্রথম জোড়া বিপ্রতীপ কোণ পরস্পর পূরক কোণ, অতএব প্রথম জোড়া বিপ্রতীপ কোণ দুটির সমষ্টি 90 ডিগ্রি, বুঝতে পেরেছো। অতএব অপর জোড়া বিপ্রতীপ কোণ দুটির সমষ্টি 360 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। কেন 360 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, দেখো এই যে বিপ্রতীপ কোণ ধরে এরকম, তাহলে এই যে কোণটা এটা একটা এক সরল কোণ, এই যে একটা সরলরেখা যদি হয় এই কোণটা এক সরল কোণ, অর্থাৎ দুই সমকোণের সমান বা 180 ডিগ্রি। আবার এই দিকে যে কোণ দুটো কোণটা তৈরি হচ্ছে এটা এক সরল কোণ মানে 180 ডিগ্রি, অর্থাৎ একটা বৃত্তাকার ক্ষেত্রের কৌণিক মাপ কত, 360 ডিগ্রি। এই যে এক সমকোণ অর্থাৎ 90 অর্থাৎ 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রির মধ্যে দুটো কোণের সমষ্টি বলেছে কত, 90 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে যদি 90 ডিগ্রি বাদ দেওয়া হয় তাহলে অপর জোড়া বিপ্রতীপ কোণ দুটির সমষ্টি পাবো, সেটা কত না, 270 ডিগ্রি, বুঝতে পেরেছো। তো দেখো অতএব অপর জোড়া বিপ্রতীপ কোণ দুটির প্রত্যেকটির মান হবে, তাহলে দুটি কোণের মান হচ্ছে 270 ডিগ্রি। তাহলে প্রত্যেকটির মান, যেহেতু বিপ্রতীপ কোণ মানে পরস্পর সমান কোণ, তাহলে 270 ডিগ্রি ভাগ 2 অর্থাৎ 135 ডিগ্রি, প্রত্যেকটি কোণের মান হবে 135 ডিগ্রি। তাহলে পরে আমার এখানে 135 ডিগ্রি কোন অপশানে আছে, তো ডি অপশানে আছে। এবার দেখো 2 নম্বর দাগের, দূরত্ব স্থির থাকলে যদি গতিবেগ দ্বিগুণ হয় তাহলে সময়, এখানে 4টি অপশান দেওয়া রয়েছে ABCD। এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান নাম্বার এ, অর্থাৎ অর্ধেক হবে। তো কেন এই উত্তরটি এ হলো চলো আমরা খাতাতে দেখে নিই, বা উত্তরটাই বা কিভাবে লিখবো সেটাও দেখে নিই। তো দেখো উত্তরটা এইভাবে লিখবে, 2 নম্বরে এবার দাগ নম্বর দিয়ে লিখবে, দূরত্ব স্থির থাকলে যদি গতিবেগ দ্বিগুণ হয় তাহলে সময়, অ্যারো চিহ্ন দিয়ে সঠিক অপশানটি হবে এ, অর্থাৎ অর্ধেক হবে, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তো ব্যাখ্যা দিয়েছি কেন এটা উত্তর হয়েছে। দেখো দূরত্ব স্থির থাকলে যদি গতিবেগ দ্বিগুণ হয়, আমরা জানি দূরত্বের সূত্র কি না, দূরত্ব সমান গতিবেগ গুণ সময়, অর্থাৎ সময় আমরা যদি এখানে চলেছে সময় কত হবে, তাই না। তো সময়টা আমি যদি চাই, অতএব সময় সমান কি লিখতে পারি, দূরত্ব বাই গতিবেগ। কেন, গতিবেগটা যদি এদিকে চলে আসে, এদিকে সময়ের সঙ্গে গুণাকারে রয়েছে, তো সময়টা এদিকে রেখে যদি গতিবেগটা এদিকে নিয়ে চলে আসা হয় তাহলে দূরত্ব ভাগ গতিবেগ হবে। সময়টা বাঁ দিকে রেখে এইটা যদি ডান দিকে রাখি তাহলে দূরত্ব বাই গতিবেগ হয়ে গেল, বুঝতে পারছো। তো এবারে দেখো ধরি দূরত্ব সমান 10 কিমি,
দূরত্ব স্থির থাকলে বলেছে, তাহলে দূরত্ব 10 কিমি থাকবে। আর গতিবেগ ধরেছি কত, 5 কিমি পার আওয়ার এবং 10 কিমি পার আওয়ার। কেন বলছে, 5 কিমি পার আওয়ার প্রথমে ধরবো, আর দ্বিগুণ হয় বলেছে, সেই জন্য 5-এর ডবল অর্থাৎ 10 কিমি পার আওয়ার ধরেছি একবার। তো দেখো অতএব সময়, প্রথম ক্ষেত্রে সময় কি লাগবে না, প্রথম ক্ষেত্রে দূরত্ব 10 কিমি আর গতিবেগ 5 কিমি পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় 5 কিমি। তাহলে আমরা সময় সমান কি জানি, সময় হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব হচ্ছে 10 আর গতিবেগ হচ্ছে 5 কিমি। তাহলে 10/5 করলে কাটাকুটি করলে 2 থাকছে, অর্থাৎ 2 ঘন্টা। সময় কতক্ষণ লাগছে, 2 ঘন্টা লাগছে। এইবারে দেখো দ্বিতীয় ক্ষেত্রে সময় কত লাগবে না, দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব তো একই আছে 10, দূরত্ব তো স্থির, তাই না, এখানে বলেছে। আর সময় কত, তাই গতিবেগ কত, 10 কিমি পার ঘন্টা। তাহলে গতিবেগ হচ্ছে 5-এর ডবল 10, ওই জন্য 5-এর দ্বিগুণ বলেছে। 5 গুণ 2 কেন 10 সেটা দেখিয়ে দিয়েছি। তাহলে এটা হচ্ছে 10, তাহলে ওপরেও 10 নিচেও 10, 10 কাটাকুটি করলে 1 ঘন্টা হয়। দেখো প্রথম ক্ষেত্রে দূরত্ব স্থির গতিবেগ যা ছিল, তৃতীয় ক্ষেত্রে দূরত্ব স্থির গতিবেগ দ্বিগুণ হওয়ার জন্য সময় হাফ হয়ে গেছে, তাই না। প্রথমে 2 ঘন্টা, তার হাফ পরেরটার কি হচ্ছে 1 ঘন্টা, তাহলে অর্ধেক হয়ে গেছে। তাহলে কি এখানে উত্তরটি সঠিক কোনটা হবে না, এ অপশান অর্ধেক। এবার দেখো 3 নম্বর দাগের 20 জন একটি কাজ 8 দিনে করে, 8 দিন করে, 10 জন ওই কাজটির 1/2 অংশ করবে কত দিনে, 32, 8, 10 না 2 দিনে। তো এখানে সঠিক অপশানটি হবে অপশান নাম্বার বি, অর্থাৎ 8 দিনে। তো চলো খাতাতে দেখে নাও বিষয়টি কেন হলো। তো দেখো 3 নম্বর দাগের উত্তরটা এইভাবে লিখবে, 20 জন একটি কাজ 8 দিনে করে, আচ্ছা 10 জন ওই কাজটির হাফ অংশ করবে, অ্যারো চিহ্ন দিয়ে লিখবে। সঠিক অপশানটি হবে বি, অর্থাৎ 8 দিনে। তো কেন বি অপশানটা সঠিক সেটা আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। দেখো তো ধরি সম্পূর্ণ কাজের পরিমাণ 1 অংশ, ঠিক আছে। তো গণিতের ভাষায় এই যে বিষয়টা দেওয়া রয়েছে গণিতের ভাষায় লিখছি, কি কি আছে এখানে, লোক সংখ্যা আছে যেটা জোনে প্রকাশিত আছে, অর্থাৎ এত জন। আচ্ছা কাজের পরিমাণ সেটা অংশে, এবং দিন সংখ্যা, ঠিক আছে, এই 3টে বিষয় আছে। তো লোক সংখ্যা প্রথমে কতজন ছিল, 20 জন। তো দেখো 20 জন লিখেছি, তারপরে কতজন হয়েছিল না 10 জন, 10 লিখেছি। কাজের পরিমাণ প্রথমে একটি কাজ মানে সম্পূর্ণ অংশ, এখানে ধরেছি সম্পূর্ণ অংশ 1, তাহলে প্রথমে কাজের পরিমাণ ছিল 1 অংশ। আচ্ছা পরে কাজের অংশ কি হয়েছে না, কাজটির হাফ অংশ করবে, তাহলে পরের কাজের অংশ হয়েছে হাফ। আচ্ছা তারপরে কি না, এই দেখো 8 দিনে, এই একটি কাজ করে 8 দিনে, তাহলে প্রথমে ছিল দিন সংখ্যা 8, তাহলে পরে জিজ্ঞেস করছে কত দিনে হবে, ওই জন্য জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। এবারে দেখো লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা আর কাজের পরিমাণের সঙ্গে দিন সংখ্যার আমি কোন সম্পর্কে রয়েছে সেটা প্রথমে দেখে নেব। তো দেখো লোক সংখ্যা এখানে কি হয়েছে, নিচে আরও চিহ্ন দিয়েছি মানে তীর চিহ্ন দিয়েছি মানে কমছে। দেখো 20 ছিল হয়েছে 10, অর্থাৎ লোক সংখ্যা কমছে, তাহলে দিন সংখ্যা কি হবে, অবশ্যই বাড়বে। লোক যদি কমে যায় দিন আরও কাজটা করতে বেশি সময় লাগবে, তাহলে পরে দিন সংখ্যা বাড়বে। দেখো প্রথমে যে আরও চিহ্ন বা তীর চিহ্নটা এইদিকে উল্টো দিকে দিয়েছি, এটা কমছে এটা বাড়ছে, তাহলে কি একটা কমলে আরেকটা বাড়লে কি হয় না ব্যস্তানুপাত হয়। তাহলে এখানে লিখেছি দেখো, এখানে লোক সংখ্যার সাথে, এই যে লোক সংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক বিদ্যমান, দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক বিদ্যমান, ঠিক আছে। এবং দেখো কাজের পরিমাণের সঙ্গে দিন সংখ্যা কী হচ্ছে, দেখো কাজের পরিমাণ কমছে, 1 অংশ ছিল সেখান থেকে হাফ অংশ হয়ে গেছে, তার জন্য কাজের পরিমাণ যদি কমে যায় দিনও কম লাগবে, তাই না। দিন সংখ্যাও নিচের দিকে চলে এসেছে, তাহলে দিন সংখ্যাও কম লাগবে, এটাও নিচের দিকে যে 13 চিহ্ন এটাও 13 চিহ্ন নিচের দিকে। তাহলে পরে একই দিকে একটি কমলে আরেকটি কমবে বা একটি বাড়লে আরেকটি বাড়বে, যদি বিষয়টি এরকম হয় তাহলে সেটা সরল সম্পর্কে সম্পর্কিত থাকে। তাহলে এখানে লিখেছি এবং কাজের পরিমাণ অর্থাৎ এইটা ও দিন সংখ্যার মধ্যে, এই যে দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক না সরল সম্পর্ক বিদ্যমান, ঠিক আছে। তো দেখো এখানে অতএব নির্ণেয় দিন সংখ্যা, এটা আমরা করবো এইভাবে অঙ্কটা। তো 8, এই 8টা লিখেছি ইন্টু, দেখো যেখানে ব্যস্ত সম্পর্ক রয়েছে সেইটা কিন্তু একই থাকবে, অর্থাৎ চেঞ্জ হবে না, অর্থাৎ 20/10, 20/10 লিখেছি ইন্টু, যদি সরল সম্পর্ক থাকে তাহলে উল্টে যায়, ঠিক আছে, নিচেরটা উপরে ওপরেরটা নিচে চলে আসে। তাহলে নিচে কোনটা ছিল না হাফ ছিল, তাহলে হাফ ওপরে আর নিচে 1, তাহলে নিচে 1 দেয়া যা নাও দেয়া তাই, ঠিক আছে, ওই জন্য নিচে 1টা আর লিখলাম না, তাহলে ওপরে হাফই রাখলাম। এবারে কাটাকুটি করলে কি হচ্ছে দেখো 0 0 কাটা, 20 0 10 0 কেটে গেল, আর এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে শুধুমাত্র পড়ে থাকলো 8, তাহলে 8 দিন। তাহলে নির্ণেয় দিন সংখ্যা কত পেলাম 8 দিন। তাহলে এই 8 দিনের যে অপশান সেটা কোন অপশানে আছে না বি নম্বর অপশানে আছে। তাহলে এইভাবে উত্তরটা তোমরা লিখে দেবে। তো এবার দেখো 4 নম্বর দাগের কি বলছে, এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে তামা আছে, এখানে 4টি অপশান দেওয়া রয়েছে, সঠিক অপশানটি হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ 20 কিলোগ্রাম, ঠিক আছে। তো কেন উত্তরটি সঠিক হলো চলো দেখে নাও। এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2,
এই ধরনের 28 কিলোগ্রাম বা কিগ্রা পিতলে তামা আছে, তো এখানে অ্যারো চিহ্ন দেবে বা তীর চিহ্ন দেবে, সঠিক অপশান যেহেতু ডি সেটা লিখবে, তারপরে লিখবে 20 কিলোগ্রাম। তো তোমাদের কিন্তু উত্তরটি যেহেতু এমসিকিউ এই পর্যন্ত লিখলেই হবে। কেন এই উত্তরটি হয়েছে আমি ব্যাখ্যা করে বলে দিচ্ছি, এই ব্যাখ্যাটি কিন্তু উত্তরে না লিখলেও হবে, বুঝতে পেরেছো? যেহেতু এমসিকিউ শুধুমাত্র এই পর্যন্ত উত্তরটি লিখলেই কিন্তু হবে। তো দেখো কেন, দেখো দেখো তামা আর দস্তার অনুপাত কত বলেছে না 5:2, সেখানে লিখেছে তামা ইস টু দস্তা সমান 5:2, অর্থাৎ 5 + 2 = 7। মোট এই যে পরিমাণটা তাহলে কত হচ্ছে 7। 7 ভাগের মধ্যে তামা আছে কতটা 5 ভাগ, এবং 7 ভাগের মধ্যে দস্তা আছে কতটা 2 ভাগ, বুঝতে পেরেছো? সেই জন্য লিখেছি দেখো, অতএব পিতলে তামার আনুপাতিক ভাগ হার, কি আনুপাতিক ভাগ হার, অর্থাৎ 7 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে তামা। অতএব 28 কিলোগ্রাম পিতলে, এই যে এখানে বলেছে যে 28 কিলোগ্রাম পিতলে তামা আছে, তাহলে পরে 28 কিলোগ্রাম পিতলে তামা আছে সমান 28 কিগ্রার, অর্থাৎ কিলোগ্রামের 5/7 অংশ, বুঝতে পেরেছ? এই যে আনুপাতিক ভাগারটা গুণ করে দিয়েছি, তো এখানে গুণ করে কত হচ্ছে 7 আর 28, গুণ কাটাকুটি করে কত হচ্ছে 4, 4 × 7 = 28, আর ওপরে থাকে 4 × 5 = 20 কিলোগ্রাম। তাহলে পরে 28 কিলোগ্রাম পিতলে তামা আছে কত 20 কিলোগ্রাম। এই 20 কিলোগ্রামের সঠিক অপশানটা কোথায় ছিল না ডি নম্বরে অপশানটায় ছিল। এবার দেখো 1-5 নম্বর দাগের, বুলু ও তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 দিনে ও 30 দিনে করতে পারে, দুজনে একসঙ্গে একদিনে করে। তো এখানে 4টি অপশান দেওয়া রয়েছে, 4টি অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান নাম্বার সি, অর্থাৎ 1/20 + 1/30 অংশ। তো কেন এই উত্তরটি সঠিক হলো চলো দেখে নাও। এর উত্তরটি এইভাবে লিখবে, বুলু ও তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 দিনে ও 30 দিনে করতে পারে, দুজনে একসঙ্গে একদিনে করে। তো তীর চিহ্ন দেবে, সঠিক অপশান যেহেতু সি, সেই সি দাগ নম্বরটি দেবে, দিয়ে লিখবে 1/20 + 1/30 অংশ, ঠিক আছে? তো এই পর্যন্ত লিখলেই হবে। কেন এই উত্তরটি হলো আমি ব্যাখ্যা করে বলে দিচ্ছি। দেখো এখানে বলছে কি, বুলু ও তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 দিনে ও 30 দিনে করতে পারে, ঠিক আছে? সেই জন্য এখানে লিখি দেখো, বুলু 20 দিনে কাজটি করে এক অংশ, সমগ্র অংশ কিছু বলা নেই, মানে সমগ্র অংশটি কিন্তু এক অংশ, ঠিক আছে? অতএব বুলু একদিনে 20 দিনে এক অংশ করে, তাহলে একদিনে করবে কি, এখানে কমেছে দিন, তার মানে এখানেও কমবে, অর্থাৎ 1/20 অংশ হয়েছে। আবার তথাগত 30 দিনে কাজটি করে এক অংশ, অতএব তথাগত 30 দিনের জায়গায় একদিনে কাজ করে, অর্থাৎ 30 দিনের জায়গায় এটা কমেছে, মানে এখানেও কমবে, অর্থাৎ ভাগ হবে, অর্থাৎ 1/30 অংশ হয়ে যাবে। তাহলে বুলু একদিনে করে 1/20 অংশ এবং তথাগত একদিনে করে 1/30 অংশ। তাহলে আমরা বলতে পারি অতএব বুলু ও তথাগত একদিনে কাজ করে, দুজনের যোগ করব, তাহলে এ একদিনে করে 1/20 আর এ তথাগত একদিনে করে 1/30, তাহলে 1/20 যোগ 1/30 অংশ। তাহলে এই যে অপশানটা কোথায় ছিল, এই অপশানটা ছিল সি নম্বরে। এবার দেখো 1-6 নম্বর দাগ, এই যে একটা চিত্র দেয়া রয়েছে পি, আর এখানে কিন্তু নামকরণ করা নেই, বুঝতে পেরেছো? তার জন্য একটু কনফিউশন হচ্ছে, তার জন্য এখানে কিন্তু দুরকম উত্তর হবে। তো আমি কিন্তু দুরকমভাবেই করে দিচ্ছি। দেখো পি, আমরা এখানে কিউ এবং আর এরকম নামকরণ করতে হবে, তাহলে পি এখানে আমরা কিউ ধরলাম, এটা আমরা আর ধরলাম। এইরকম চিত্র এখানে কিউ এটা আর ধরলে একরকম উত্তর হবে, আবার পি কিউ আর এইভাবেও করতে পারি, তাই না? তো দুরকম চিত্র আমি আঁকলাম পাশাপাশি। তো দেখো এটা বলেছে 59 ডিগ্রি, এটা হচ্ছে 50 ডিগ্রি, তার মানে এইটা কত আমরা জানি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা বাদ দিই কত 59 ডিগ্রি যোগ 50 ডিগ্রি, ঠিক আছে? তার মানে 180 ডিগ্রি থেকে বাদ যাচ্ছে 109 ডিগ্রি, সমান কত থাকছে 71 ডিগ্রি। তার মানে এই যে কোণটা এটা হচ্ছে 71 ডিগ্রি। আমি দেখো এখানেও লিখেছি 71 ডিগ্রি, ওকে? তাহলে পরে এই যে চিত্র অনুযায়ী দেখো আমরা কোনটা সবচেয়ে বড়, এই যে পি কোণটা সবচেয়ে বড়, তাহলে যে কোণটা সবচেয়ে বড় তার বিপরীত বাহু কিন্তু সবচেয়ে বড় বাহু হবে। এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজ অনুযায়ী এই 71 ডিগ্রি কোণটা সবচেয়ে বড়, তার মানে সবচেয়ে বড় বাহু হচ্ছে কি, হচ্ছে কিউ আর, ঠিক আছে? তাহলে সবচেয়ে বড় বাহু গ্রেটার দ্যান লিখলাম। তারপরে সবচেয়ে বড় কোণটা, তার চেয়ে বড় সবচেয়ে মাঝখানের যে কোণটা সেটা হচ্ছে 59 ডিগ্রি, তার মানে এই কোণের বিপরীত বাহু কোণটা পি আর, তার মানে এখানে হবে পি আর। তাহলে পি আর আবার কার চেয়ে বড় হবে না 50 ডিগ্রি হচ্ছে সবচেয়ে ছোট কোণ, তার বিপরীত বাহু কোণটা পি কিউ, ঠিক আছে? এটা হচ্ছে পি কিউ। তাহলে এটা একটা সম্পর্ক পেলাম। কিন্তু আমরা যদি এই নামকরণটা পি কিউ আর, অর্থাৎ কিউ এখানে দিই আর আর এখানে দিই, তাহলে পর আরেকটা সম্পর্ক হতে পারে। এখানে সবচেয়ে বড় বাহু 71 ডিগ্রি, মানে সবচেয়ে বড় কোণ, সবচেয়ে বড় কোণ হচ্ছে 71 ডিগ্রি, মানে সবচেয়ে বড় বাহু কোণটা হচ্ছে না কিউ আর,
এটা ঠিক আছে। আচ্ছা, তারপরে কোনটা সবচেয়ে তার মাঝারি কোনটা না 59 ডিগ্রি, তার মানে এই কোণের বিপরীত বাহু কোনটা পিকিউ, তার মানে পিকিউ হচ্ছে পরের বাহুটি। তার চেয়ে সবচেয়ে ছোট বাহু কোনটা 50 ডিগ্রির বিপরীত বাহু কোনটা পিআর, তাহলে পিআর এখানে লিখে দিলাম। দেখো এখানে একটা সম্পর্ক পাওয়া গেছে। আমরা যেহেতু নামকরণ করা নেই তার মানে আমরা দুরকম সম্পর্কই কিন্তু পেতে পারি, নামকরণ আমার যে কোনো রকমভাবেই তো করতে পারি, তাই না? তো দেখো এখানে কি বলছে, প্রথম অপশানটা কিউআর লেস দ্যান পিআর। দেখো কিউআর, এটা হচ্ছে কিউআর লেস দ্যান পিআর, এখানেও লেস দ্যান নেই, আবার কিউআর লেস দ্যান পিআর এখানেও কিন্তু লেস দ্যান নেই, তার মানে এই সম্পর্কটা হচ্ছে না। আচ্ছা, বি নম্বর দেখো পিআর লেস দ্যান পিকিউ। দেখো পিআর লেস দ্যান পিকিউ, এখানে লেস দ্যান আছে না, এই যে পিআর লেস দ্যান পিকিউ মানে পিকিউ গ্রেটার দ্যান পিআর মানে পিআর লেস দ্যান পিকিউ, তারপরে এই যে সম্পর্কটা কিন্তু ঠিক আছে, তার মানে বি অপশানটাও কিন্তু হচ্ছে ঠিক আছে। আবার দেখো সিতে কিউআর লেস দ্যান পিকিউ, দেখো কিউআর লেস দ্যান পিকিউ এখানে নেই, কিউআর লেস দ্যান পিকিউ এখানেও নেই, কারণ কিউআর পিকিউ হচ্ছে বড় হচ্ছে, তো এই অপশানটাও কিন্তু হচ্ছে না। ডি অপশানটা দেখি কিউআর গ্রেটার দ্যান পিকিউ, দেখো কিউআর গ্রেটার দ্যান পিকিউ এখানে পেয়ে যাচ্ছে এই সম্পর্কটা, তার মানে ডি নম্বর অপশানটাও কিন্তু হচ্ছে। আমরা দুরকমভাবে ছবি আঁকতে পারি, তার মানে বি নম্বর অপশানটাও হবে, আবার ডি নম্বর অপশানটাও কিন্তু হবে। বোঝা গেল, যেহেতু নামকরণ করা নেই দুরকম উত্তরই হতে পারে। বি যদি করি এই অপশানটা অনুযায়ী বি, এইভাবে যদি নামকরণ করি তার মানে সেক্ষেত্রে কিন্তু ডি অপশানটা সঠিক হবে। যে কোনো দুটি অপশানের মধ্যে যে কোনো একটি করলেই কিন্তু কোনোটাই ভুল আমরা দিতে পারবো না। ছবিটা যেভাবেই তোমরা আঁকবে এইভাবে যদি আঁকো উত্তরটি হবে ডি, বুঝতে পারলো? এইভাবে যদি আঁকো তাহলে উত্তরটি হবে ডি, আর যদি এইভাবে আঁকো তাহলে পরে উত্তরটি হবে বি। যেভাবে আঁকবে সেইভাবেই কিন্তু উত্তরটি লিখবে। বোঝা গেল? এবার দেখো উত্তরটি তোমরা এভাবে লিখতে পারবে। 6 নম্বর দাগের যদি চিত্রটা পি আর কিউ অর্থাৎ এইভাবে লেখো, বুঝতে পারছো, পি কিউ আর এইভাবে যদি লেখো তাহলে পরে এইরকম চিত্র লিখে চিত্রে তীর চিহ্ন দিয়ে ডি অপশানটি লিখবে এবং এই অপশানটি কী হবে না কিউ আর গ্রেটার দ্যান পি কিউ, সেক্ষেত্রে ডি নম্বর অপশানটি সঠিক হবে। যদি অথবা দিয়ে যদি চিত্রটা এইভাবে লেখো পি কিউ আর চিত্রে তীর চিহ্ন দিয়ে, সেক্ষেত্রে কিন্তু অপশান বি লিখবে, অর্থাৎ অপশান বিতে কী ছিল পি আর লেস দ্যান পি কিউ। যদি এইটা লেখো ডি অপশান লেখো অবশ্যই এই চিত্রটা আঁকবে, আর যদি এই চিত্রটা আঁকো তাহলে পরে কিন্তু অপশান বি নম্বর কারেক্ট হবে। যে কোনো একটা করবে, চিত্রটাও কিন্তু এইভাবে আঁকবে। দুরকমভাবে আমি বলে দিলাম। এবারে দেখো 7 নম্বরটা কি বলছে, 2m + 5n 2m + 5n ইন্টু 2m - 5n এবং mn ইন্টু 2m - 5n সংখ্যামালা দুটির গসাগু হলো। এখানে 4টি অপশান দেওয়া রয়েছে, সঠিক অপশান হবে অপশান নম্বর ডি অর্থাৎ 2m - 5n। তো চলো কেন এই উত্তরটি হলো দেখে নাও। দেখো উত্তরটি তোমরা খাতায় লিখবে 2m + 5n ইন্টু 2m - 5n এবং mn ইন্টু 2m - 5n সংখ্যামালা দুটির গসাগু হলো বলে কথাটা লিখে একটা তীর চিহ্ন দেবে এবং ডি নম্বর অপশানটা সঠিক বলে ডিটা লিখবে অবশ্যই, তারপর লিখবে 2m - 5n। ঠিক আছে। এবার দেখো 2 নম্বর দাগের সত্য মিথ্যা লেখো বা ট্রু ফলস। এখানে 7টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে। তো 2-এর 1 নম্বর কি বলছে দেখো, 30 লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1, ইহাতে ডেটল আছে 25 লিটার। তো এই যে বিবৃতিটা এটা কিন্তু একটা মিথ্যা বিবৃতি। তো কেন এটা মিথ্যা হলো বা উত্তরটি কিভাবে লিখবে চলো খাতায় দেখে নাও। তো দেখো 30 লিটার ডেটল জলে আমরা দাগ নম্বর দিয়ে এটা লিখবো আগে, ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1, ইহাতে ডেটল আছে 25 লিটার কথাটা আগে লিখবো, তারপরে উত্তর হিসেবে লিখবো যে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। কেন মিথ্যা ব্যাখ্যাটা দেখলে বুঝতে পারবে। তো ব্যাখ্যা দেখো, ডেটল জলে জল ইস টু ডেটল সমান কত 5:1। দেখো জল ও ডেটলের পরিমাণের অনুপাত কত বলেছিল 5:1, তাহলে জল ইস টু ডেটল সমান কি লিখতে পারি 5:1। এবারে দেখো অতএব 5 + 1 টোটাল পরিমাণটা হচ্ছে 5 আর 1 6, তাহলে মোট হচ্ছে 6 ভাগ, তাহলে 5 + 1 হচ্ছে 6 ভাগ। তো অতএব ডেটল জলে ডেটলের আনুপাতিক ভাগাহার, এই যে ডেটল জল তাতে 6 ভাগ বিষয় রয়েছে, তো তার মধ্যে ডেটলের আনুপাতিক ভাগাহার কত না 6 ভাগের মধ্যে 1 ভাগ। এই যে ডেটলের ডেটল হচ্ছে তৃতীয় অংশে আছে, তৃতীয় অংশে কোনটা আছে না 1 আছে, তাহলে 6 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে ডেটলের অনুপাত, সেই জন্য লিখেছি আনুপাতিক ভাগাহার হচ্ছে 1/6। অতএব ডেটল জলে ডেটলের পরিমাণ সমান মোট হচ্ছে কত লিটার ডেটল জল মানে 30 লিটার ডেটল জল, তাহলে 30 লিটারের 1/6 অংশ। কেন? কারণ ডেটল জলে ডেটলের আনুপাতিক ভাগাহার হচ্ছে 1/6 অংশ, তাহলে 30 লিটারের 1/6 অংশ লিখেছি। লিটার এর মানে গুণ,
তাহলে 30 গুণ 1-এর 6, তাহলে 6 আর 30 কাটলে 5 6 30 হয়, তাহলে উপরে থাকলে 5 5 1 5 লিটার। ঠিক আছে, তো দেখো এখানে আমার বেরোলো কি না, ডেটল জলে ডেটলের পরিমাণ হচ্ছে 5 লিটার বেরিয়েছে, আর এখানে বিবৃতিতে বলেছে ইহাতে ডেটল আছে কত 25 লিটার। তাহলে মিলছে না, এখানে 25 হওয়ার কথা ছিল কত 5, তাহলে কি লিখেছি না প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। এবার দেখো 2 নম্বর দাগের 27x³ মাইনাস 343y³ সংখ্যামালাটি 3x - 7y দ্বারা বিভাজ্য। এই যে বিবৃতি, এটা একটা সত্য বিবৃতি। তো তোমরা উত্তরটি কিভাবে লিখবে এবং কেন এটা সত্য হলো খাতায় দেখে নাও। তো দেখো এইটা উত্তর আমরা এইভাবে লিখব, 27x³ মাইনাস 343y³ সংখ্যামালাটি 3x - 7y দ্বারা বিভাজ্য। এটা কোশ্চেনের পেপারে রয়েছে, সেটা লিখলাম। তারপরে উত্তর লিখছি প্রদত্ত বিবৃতিটি সত্য। তাহলে এটা একটা সত্য বিবৃতি, কেন ব্যাখ্যাটা দেখলে বুঝতে পারবে। তো ব্যাখ্যা দিচ্ছি, দেখো এই যে বিষয়টা আগে লিখে নিলাম, এটা 27x³ মাইনাস 343y³। তো এটা দেখো 27x³ আমরা 3x³ লিখতে পারি, টোটাল 3x এর হোল কিউব লিখতে পারি, কারণ 3কে 3 বার গুণ করলেই 27 হয়। আবার এটাকে 343কে আমরা 7y এর হোল কিউব লিখতে পারি, কারণ 7কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে পরে 343 হয়। ঠিক আছে, এবারে দেখো 3xকে যদি এ ধরি আর 7yকে যদি বি ধরি, তাহলে a³ - b³ এর ফর্মুলায় পড়ে যাচ্ছে। আর a³ - b³ এর ফর্মুলা মানে কি, a³ - b³ এর ফর্মুলাটা মানে কি জানি, a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²। এটা হচ্ছে a³ - b³ এর ফর্মুলা, তো সেটাই লিখেছি। দেখো এটাকে a 3a - 7y ইন্টু 3x² অর্থাৎ a² হলো, প্লাস ab মানে কত 3x ইন্টু 7y প্লাস 7y এর হোল স্কোয়ার মানে b²। বুঝতে পেরেছো, এই ফর্মুলায় ফেলেছি। এবারে দেখো 3x - 7y থেকে গেল, এবারে 3x এর হোল স্কোয়ার মানে 3 3 9 আর x², তাহলে 9x²। আর 3 7 21, x আর y গুণ করলে xy থাকছে, আর 7 এর স্কোয়ার মানে 7 7 49 আর y², তাহলে 49y²। এবারে দেখো এই যে বিষয়টা পাওয়া গেল, একে যদি আমরা এইটা দ্বারা ভাগ করি অর্থাৎ 3x - 7y দ্বারা ভাগ করি, অতএব লিখেছি এই পুরো বিষয়টা যেটা পাওয়া গেল তাকে 3x - 7y দিয়ে ভাগ করলে এইটা আর এইটা কেটে গেল, তাই তো, তার মানে ভাগ করা গেল। তাহলে ভাগফল কি পেলাম, এইটা ভাগফল, এইটা লিখেছি দেখো 9x² প্লাস 21xy প্লাস 49y², এটা কি ভাগফল। তাহলে এই যে ভাগ করতে গিয়ে দেখছি কোনো ভাগশেষ থাকছে না, তাহলে ভাগ করা গেল। তাহলে এই যে বিবৃতিটা দেয়া রয়েছে যে সংখ্যামালাটি এত দ্বারা বিভাজ্য অর্থাৎ ভাগ করা যাবে, তাহলে বিবৃতিটি সত্য, সেই জন্যই লিখেছি যে প্রদত্ত বিবৃতিটি সত্য। দেখো 2-3 নম্বর দাগের 2a² b এবং 4ab² এর গসাগু হলো 4a² b²। তো এই যে বিবৃতি, এটা কিন্তু একটা মিথ্যা বিবৃতি। ঠিক আছে, তো কেন এটা মিথ্যা বিবৃতি চলো দেখে নাও। দেখো লিখেছি 2-3 নম্বর দাগেরটা লিখেছি 2a² b ইন্টু এবং 4ab² এর গসাগু হলো 4a² b²। কথাটা লিখে নিলাম, বিবৃতিটি লিখে নিলাম এবং উত্তর লিখছি। দেখো প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। কেন মিথ্যা ব্যাখ্যাটা দেখলে বুঝতে পারবে। দেখো 2a² b আর 4ab², তাহলে 2a² b সমান আমরা কি লিখতে পারি, 2 গুণ এ কটা আছে দুটো, a গুণ a সমান স্কোয়ার, তাহলে a ইন্টু a আর b, তাহলে 2 ইন্টু a ইন্টু a ইন্টু b। আচ্ছা 4ab² সমান কি লিখতে পারি, এর গুণনীয়কগুলো কি লিখতে পারি না, 4কে 2 আর 2 গুণ 2 লিখতে পারি 4কে। আচ্ছা এখানে একটাই আছে, গুণে একটাই লিখলাম, আর b² মানে b ইন্টু b। ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে 2a² b এবং 4a² b গুণনীয়কগুলো পেলাম। গসাগু মানে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে গুণনীয়ক পেলাম। এবার সাধারণগুলো পাই, দেখি সাধারণ গুণনীয়ক কোনগুলো। দেখো এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে। আচ্ছা এখানে একটা এ রয়েছে, এখানে দেখো একটা এ রয়েছে, কিন্তু এখানে আরেকটা রয়েছে, এখানে তো আরেকটা নেই, তাহলে একটাই নিতে হবে এখান থেকে। সাধারণ মানে 2 ক্ষেত্রেই থাকতে হবে। এখানে দেখো একটা বি আছে আর এখানে একটা বি আছে, আর কিন্তু কোনো সাধারণ গুণনীয়ক এই দুজনের মধ্যে নেই। তাহলে সাধারণ গুণনীয়ক পেলাম এবং গরিষ্ঠ মানে কি সবচেয়ে বড় কি করে পাই না, সাধারণ গুণনীয়ক যেগুলো পাবো তাদের গুণফলটাই হচ্ছে গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অতএব গসাগু ওর সমান কি লিখছি না, সাধারণ গুণনীয়ক এখানে পেলাম 2 পেলাম। আচ্ছা এ পেলাম মানে একটা এ এবং বি পেলাম, তাহলে 2a এবং b গুণ করলে হচ্ছে 2ab, তাহলে এখানে পাচ্ছি 2ab, কিন্তু বিবৃতিতে বলেছে যে 4a² b², তাহলে বিবৃতিতে ভুল বলেছে, সেই জন্য লিখেছি প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। এবার দেখো 2-4 নম্বর দাগের x² a প্লাস a² x ইকুয়াল টু x² প্লাস a² a প্লাস x, এই যে বিবৃতি এটাও কিন্তু একটা মিথ্যা বিবৃতি।
ঠিক আছে, তো কেন এটা মিথ্যা বিবৃতি হলো, উত্তরটাই বা তোমরা কীভাবে লিখবে চলো খাতায় দেখে নাও। উত্তরটা এইভাবে লিখবে, এক্স স্কোয়ার প্লাস এ বাই এ স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ প্লাস এক্স। এই বিবৃতিটা আগে লিখবে, লেখার পরে উত্তর হিসেবে লিখবে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। কেন মিথ্যা দেখে নাও, ব্যাখ্যা দিয়ে দিচ্ছি দেখো। এই ব্যাখ্যাটি তোমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, শুধু মিথ্যা এই পর্যন্ত লিখলেই কিন্তু হবে। কি দেখো, এক্স স্কোয়ার বাই এ প্লাস এ স্কোয়ার বাই এক্স, এটাকে যদি আমরা যোগ করি তাহলে পরে দেখো এখানে এ আছে আর এখানে এক্স আছে হর, তাহলে লসাগু কত হচ্ছে এ এক্স। ঠিক আছে, এবারে দেখো এই যে এ এক্সের মধ্যে কমন কি, এই যে এটা দিয়ে এই এক্সকে ভাগ করতে হবে, ভাগ করলে এ কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত এক্স। এই এক্সের সঙ্গে ওপরের এক্সের গুণ হবে, এক্স স্কোয়ারের গুণ হবে, তাহলে এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে কত হচ্ছে এক্স কিউব। ঠিক একই রকমভাবে এই এ এক্সকে আমরা এক্স দিয়ে ভাগ করব, ভাগ করলে এক্স আর এক্স কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত এ, এই এর সঙ্গে ওপরের স্কোয়ারের গুণ হবে, তাহলে এ আর স্কোয়ার গুণ করলে কত হচ্ছে এ কিউব। তাহলে পরে এই দুটো যোগ করলে হওয়ার কথা ছিল কি এক্স কিউব প্লাস এ কিউব বাই এ এক্স, কিন্তু এখানে বলেছে কত এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ প্লাস এক্স। তাহলে পরে এইটার সঙ্গে এইটা নিশ্চয়ই এক নয়, তাহলে অবশ্যই প্রদত্ত বিবৃতিটি মিথ্যা হবে। এবার দেখো 2-এর 5 নম্বর দাগের এখানে একটা চিত্র দেওয়া রয়েছে, তো চিত্রতে এটা 70 ডিগ্রি, এটা 59 ডিগ্রি, আর এই বাইরের ডিগ্রিটাকে লেখা, বাইরের কোণটা লেখা রয়েছে এক্স ডিগ্রি। তো লেখা আছে ডান দিকে দেখো চিত্রে এক্স ডিগ্রি ইকুয়াল টু 70 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি। তো এই যে বিবৃতিটা এটাও কিন্তু একটা মিথ্যা বিবৃতি। তো কেন এটা মিথ্যা বিবৃতি হলো চলো দেখে নাও। দেখো উত্তরটি লিখেছি, চিত্রে এক্স ডিগ্রি সমান 70 ডিগ্রি বিয়োগ 50 ডিগ্রি। উত্তর লিখবে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা, এইভাবে উত্তরটি লিখে দেবে। কেন আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি, দেখো লিখে দিয়েছি, যেহেতু ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান, অর্থাৎ এক্স ডিগ্রি সমান হওয়ার কথা ছিল কি 70 ডিগ্রি যোগ 59 ডিগ্রি, কিন্তু লিখেছে কত বিয়োগ, ওই জন্য বিবৃতিটি মিথ্যা হয়েছে। এরপর দেখো 2-এর 6 নম্বর দাগের, হারুন চাচা একদিনে কোনো কাজের 1/10 অংশ করেন, সম্পূর্ণ কাজটি করতে হারুন চাচা 10 দিন সময় লাগবে। তো এই যে বিবৃতি এটা কিন্তু একটা সত্য বিবৃতি। কেন এটা সত্য বিবৃতি সেটা দেখে নাও। যে কথাটা দেয়া রয়েছে বিবৃতিটা পুরো এখান থেকে এই পর্যন্ত লিখে নেবে, সবুজ কালি আমি নীল কালি দিয়ে লিখেছি, উত্তর হিসেবে কালো কালি দিয়ে লিখেছি। দেখো প্রদত্ত বিবৃতিটি সত্য, ঠিক আছে, কেন সত্য দেখে নাও, ব্যাখ্যা করছি। এই ব্যাখ্যাটা কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই, তোমাদের বোঝার জন্য লিখেছি। দেখো হারুন চাচা 1/10, এই যে 1/10 কাজ করেন একদিনে, ঠিক আছে, সেটা এখানে বলেছে। অতএব হারুন চাচা 1/10 জায়গায় 1 অংশ কাজ করেন, 1 অংশ মানে কি সমগ্র অংশ, তো 1 অংশ কাজ করেন। দেখো 1/10 বড় না 1 বড়, 1 অবশ্যই বড়, তাহলে পরে এখানে কি হয়েছে বেড়েছে, এখানে বাড়া মানে এখানেও বাড়বে, মানে এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ 1/10 আছে, এটাকে 10/1 করতে হবে, ঠিক আছে। তো দেখো 10/1 করলে এখানে থাকছে কত 10 দিনে, 1 তো কেটে যাচ্ছে, তাহলে 10 দিনে, এখানে তাই বলেছে 10 দিন সময় লাগবে, তাহলে অবশ্যই বিবৃতি ঠিক হচ্ছে সত্য বিবৃতি। এবার দেখো 2-এর 7 নম্বর দাগের 2.25 টাকা 5 টাকার শতকরা 4.5, তো এই যে বিবৃতি এটাও কিন্তু একটা মিথ্যা বিবৃতি। তো কেন এটা মিথ্যা হলো চলো দেখে নিই। 2.25 টাকা 5 টাকার শতকরা 4.5 কথাটাকে লিখে নেবে, তারপর উত্তর হিসেবে লিখবে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। এই পর্যন্ত লিখলে উত্তরটি হবে। কেন মিথ্যা ব্যাখ্যা দিয়ে বলছি তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো 2.25 টাকা 5 টাকার শতকরা কত, দেখো 5 টাকার 2.25 টাকা, ঠিক আছে, 5 টাকার মধ্যে 2.25 টাকা, তাহলে 100 টাকার মধ্যে কত, তাহলে 100 দিয়ে গুণ করছে, অর্থাৎ সেটাই শতকরা প্রকাশে হয়ে যাচ্ছে। এবারে দেখো এখানে 2.25 আছে, অর্থাৎ দশমিক কত ঘর আগে আছে 1 ঘর 2 ঘর, সেই জন্য পরের লাইনে এই দশমিকটাকে উঠিয়ে দিচ্ছি, দিয়ে 225 লিখলাম। এবারে ওপরে এই 100টাই ওপরে ছিল, ওপরে রাখলাম, আর এই দশমিক উঠিয়ে দেওয়ার জন্য দশমিক যেহেতু 2 ঘর আগে ছিল, নিচে 1-এর পরে 2টো শূন্য নিলাম, অর্থাৎ 100 গুণ করলাম, আর নিচে 5 তো ছিলই সেটা রাখলাম। এবারে দেখো 100 আর 100 2টো শূন্য কেটে গেল, 5 আর 225 কাটাকুটি করলে কত হচ্ছে 45, অর্থাৎ কত পেলাম না 45। কি পেলাম 2.25 টাকা 5 টাকার শতকরা 45 পেলাম, কিন্তু এখানে বিবৃতিতে কি বলেছিল না শতকরা 4.5, তাহলে 4.5 আর 45 নিশ্চয়ই এক নয়, হওয়ার কথা ছিল 45, যেহেতু 4.5 বলা রয়েছে তার জন্য বিবৃতিটি অবশ্যই কি হবে না মিথ্যা হবে।
দেখো 3 নম্বর দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 3-এর 1 কি বলছে দেখো। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে। এখানে একটা চিত্র দেওয়া রয়েছে ত্রিভুজ এ বি সি, আর এর মান দেওয়া রয়েছে 70 ডিগ্রি, আর লেখা আছে চিত্রে ত্রিভুজ এবিসি এর এ বি সমান এসি এবং ত্রিভুজ এই কোণ বিএসি সমান 70 ডিগ্রি। কোণ এবিসি এবং কোণ এসিবি এর পরিমাপ নির্ণয় করো। তো দেখো 3-এর 1-একটা উত্তরটা এইভাবে লিখবে, একটা ছবি এঁকে দেবে। ছবি ওই যেটা ছবিটা দেওয়া রয়েছে এবিসি, তো এখানে এ কোণটা 70 ডিগ্রি বলা আছে, আর এবি সমান বিসি বলে দেওয়া আছে। এখানে কি কি বলা আছে সেটা আমরা প্রথমে লিখে নিয়েছি। দেখো এখানে ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, এটা প্রদত্ত দেওয়া রয়েছে। এবি সমান এইটা বলে দেওয়া রয়েছে। আচ্ছা, অতএব কোণ এবিসি অর্থাৎ এই কোণটা সমান এসিবি এই কোণটা। কেন? কারণ যেহেতু লজিক দিয়েছি, দেখো যেহেতু সমান বাহুর বিপরীত কোণগুলি সমান হয়। আমরা জানি যে সমান বাহু, এই কোণটার বিপরীত কোণ এইটা, এই বাহুটার বিপরীত কোণ এইটা, তাই না? এই বাহুটার বিপরীত কোণ এবং এই বাহুটার বিপরীত কোণ, যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে এই বিপরীত কোণগুলো কিন্তু সমান হবে। তাহলে সেটাই লজিক লিখে দিয়েছি। এবারে দেখো আবার ত্রিভুজ এবিসিতে কি হয়েছে না, এবিসি কোণ এবিসি মানে এই কোণটা প্লাস কোণ এসিবি অর্থাৎ এই কোণটা প্লাস কোণ বিএসি অর্থাৎ এই কোণটা। এই ত্রিভুজের এ কোণ বি কোণ সি কোণ সমান 180 ডিগ্রি। কেন? আমরা জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, সেটা নিয়ে লিখেছি। এবারে দেখো এই বিএসি এই কোণটা সমান কত বলে দিয়েছে, এটা প্রদত্ত আছে কত না 70 ডিগ্রি বলে দেওয়া রয়েছে, সেই জন্যই লিখে দিয়েছি যে বিএসির জায়গায় 70 ডিগ্রি। ঠিক আছে, পরের লাইনে লিখেছি। এবারে দেখো অতএব এই কোণটা যোগ এই কোণটা, এই 70 ডিগ্রিটা যদি ওদিকে পাঠিয়ে দিই তাহলে বিয়োগ হয়ে যাবে 180 থেকে, তাই না? তো 180 থেকে বিয়োগ হয়ে গেলে দেখো কোণ এবিসি এই লিখেছি এবিসি, আবার এই এসিবি আর এবিসি কোণ দুটো তো সমান, তাই না? এখানে লিখেছি না কোণ, অতএব কোণ এবিসি সমান এসিবি, এই কোণটা দুটো কোণ সমান, এই উপরেই বলে দিয়েছি। কেন? এই দুটো বাহু সমান বলে দুটো কোণ সমান হয়ে গেছে। তাহলে এই দুটো কোণ সমানের জন্য আমরা কি লিখতে পারি না, কোণ এবিসির জায়গায়, এই যে এবিসির জায়গায় এবিসি লিখেছি, এবারে এসিবির জায়গায় আমি এবিসি লিখতে পারি, কারণ এসিবিও যা এবিসিও তাই। যেহেতু লিখে দিয়েছি দেখো কোণ এবিসি সমান কোণ এসিবি, দুটো কোণই সমান, ওই জন্য এসিবির জায়গায় এবিসি লিখে দিয়েছি। আর 180 থেকে 70 ডিগ্রি যদি বাদ দিয়ে দিই তাহলে পরে 110 ডিগ্রি হয়। এইবারে দুটো একই কোণ, তাহলে 2 গুণ এবিসি লিখতে পারি। 2 গুণ এবিসি সমান কত? 110 ডিগ্রি। অতএব কোণ এবিসি সমান এই 2টা ওদিকে চলে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 110কে 2 দিয়ে ভাগ করলে কত হয় না 55 ডিগ্রি হয়। ঠিক আছে। আচ্ছা, কোণ এবিসি সমান 55 ডিগ্রি, অতএব কোণ এসিবি সমানও 55 ডিগ্রি। কেন? কারণ এসিবি এবং এবিসি দুটোই সমান কোণ, তাই না? এদিকে আর লিখলাম না, যেহেতু দুটো কোণ সমান সেই জন্য এবিসি সমান যদি 55 ডিগ্রি হয় তাহলে এসিবি সমানও 55 ডিগ্রি হবে। সেটাই আমার নির্ণয় করতে বলেছিল যে এই দুটো কোণের মান কত, সেই দুটো কোণের মান আমরা পেয়ে গেছি। এবার দেখো 3-এর 2 নম্বর দাগের দুটি সমান মাপের কৌটায় মিশ্র চায়ে আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত যথাক্রমে 5:18 এবং 2:3। কোন কৌটায় আসাম চায়ের পরিমাণ বেশি আছে? তো দেখো উত্তর করেছি 3-এর 2 নম্বর দাগের। প্রথম কৌটায় আসাম চা দার্জিলিং চা সমান কত? 5:18। ঠিক আছে, তো অতএব প্রথম কৌটায় আসাম চা আছে কত? দেখো আসাম চার পরিমাণ কত? 5। তাহলে আসাম চা আছে 5 ভাগ কতর মধ্যে না 5 যোগ 18। নিচে লিখেছি কত না 5 যোগ 18। হরটা হয় মোট অংশ আর উপরেরটা হয় ভাঙা অংশ। তাহলে মোট অংশ হচ্ছে আসাম চা দার্জিলিং চা যোগফল হচ্ছে 5 গুণ 18, এই 5 যোগ 18, আর তার মধ্যে আসাম চা আছে কতটা? 5 ভাগ। বুঝতে পেরেছো? তাহলে প্রথম কৌটায় আসাম চা আছে এইটা 5/5 + 18। তাহলে কত হচ্ছে? ওপরে 5 আর 18 আর 5 যোগ করলে হচ্ছে 23। তাহলে 5-এর 23 অংশ। আচ্ছা, এবারে দেখো আবার দ্বিতীয় কৌটায় আসাম চা দার্জিলিং চা সমান 2:3। এটা প্রশ্নে বলে দিয়েছে। অতএব দ্বিতীয় কৌটায় আসাম চা আছে কতটা? দেখো আসাম চায়ের ভাগ কতটা? 2 ভাগ। তাহলে উপরে লিখলাম 2, আর আসাম চা দার্জিলিং চা যোগ করলে কত হচ্ছে? 2 যোগ 3। নিচে লিখেছি 2 যোগ 3, অর্থাৎ 2 যোগ 3 করলে 5 হয়। অর্থাৎ দ্বিতীয় কৌটায় আসাম চা আছে কত? 5 ভাগের মধ্যে 2 ভাগ, অর্থাৎ 2/3 অংশ হলো। এবারে দেখো তাহলে প্রথম কৌটায় আসাম চা আছে 5/23, দ্বিতীয় কৌটায় আসাম চা আছে 2/5। তো এই দুটো অংশ যে ভগ্নাংশ পেলাম, এই ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটা বড় সেটাই আমার বের করলে হয়ে যাবে। তো এখানে দেখো 5/23 আর এখানে হচ্ছে 2/5।
তো 5/20 আমাদের কোন ভগ্নাংশটা বড় কোনটা ছোট এর আগে আমরা শিখেছি যে সেটা বের করতে গেলে এই হরগুলোকে একই করতে হবে। এখানে 23 আছে, এখানে 5 আছে, তো হর একই করতে গেলে কি করব না আমরা লসাগু করব। তো 23 আর 5-এর লসাগু করতে গিয়ে দেখছি এদের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই, লসাগু করা যাচ্ছে না। তো তার মানে কি দুটো সংখ্যার গুণফলই হবে লসাগু। অতএব লসাগু সমান 23 গুণ 5 অর্থাৎ 115। ঠিক আছে, তো 115 আমি দেখো এখানে 115 আমাকে এখানে আনতে হবে, এখানেও 115 আনতে হবে। তো এখানে 115 আনবো, 23-এর সঙ্গে কত গুণ করলে 115 আসবে না 23-এর সঙ্গে 5 গুণ করলে 115 আসবে। এখান থেকেই আমরা কিন্তু বুঝতে পারবো। তাহলে 23-এর সঙ্গে 5 গুণ করেছি 115 এসছে, মানে তাহলে উপরে এখানে 5 ছিল, সেই 5-এর সঙ্গেও 5ই একই গুণ করতে হবে, নিলে তো ভগ্নাংশ ঠিক থাকবে না, সমতুল্য ভগ্নাংশ করছি আমরা। তো এখানেও 5 গুণ করেছি মানে এখানেও 5 গুণ করব, তাহলে উপরে 5 গুণ করলে হচ্ছে 5 5 25। ঠিক আছে, এবার দেখো এখানেও আমি 115 আনবো, তাই 115 আনতে গেলে 5-এর সঙ্গে কত গুণ করলে 115 আসবে, 5-এর সঙ্গে 23 গুণ করলে 115 আসবে। এখান থেকে বুঝতে পারছি দেখো 5-এর সঙ্গে 23 গুণ করলে 115 আসবে। তাহলে এখানে নিচে যখন আমি 23 গুণ করছি তাহলে ওপরেও 23 গুণ করতে হবে। তাহলে ওপরে 2 ছিল, 2-এর সঙ্গে 23 গুণ করছি, তাহলে 2-এর সঙ্গে 23 গুণ করলে ওপরে আসছে কত 46। তাহলে পরে দেখো প্রথমে কি আছে 115 ভাগের মধ্যে 25 ভাগ, আর দ্বিতীয় ক্ষেত্রে আছে কত না 115 ভাগের মধ্যে 46 ভাগ। তাহলে কি লিখতে পারি এইটা বড়, অতএব কি লিখেছি যেহেতু 46/115 গ্রেটার দ্যান 25/115। বুঝতে পেরেছো, এটা তো বড় এটার চেয়ে, অতএব এটা হচ্ছে দ্বিতীয় কৌটা। তাহলে দ্বিতীয় কৌটায় কি আসাম চা বেশি, কারণ এইটাই তো বড় ভগ্নাংশ দেখতে পাচ্ছি, অতএব দ্বিতীয় কৌটায় আসাম চা এর পরিমাণ বেশি আছে। এটা আমরা উত্তর চেয়েছিল সেটা আমরা পেয়ে গেছি। এবারে 3 নম্বর দাগের গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে একটা ছক দেওয়া রয়েছে, গরুর সংখ্যা টি, সেখানে 8 এবং 10 রয়েছে, সময় যার একক হচ্ছে দিন যেখানে 15 এবং 72 রয়েছে, এবং খড়ের পরিমাণ একক হচ্ছে কাহন যেখানে 4 এবং এক্স, এই এক্সের মানটি বের করতে হবে। বের করতে হবে না, এখানে বলা আছে দেখো নম্বর দাগের সময় স্থির থাকলে গরুর সংখ্যার সঙ্গে খড়ের পরিমাণের সমানুপাত সম্পর্কটি লিখো। এই সমানুপাত সম্পর্কটি লিখতে হবে। এবং নম্বর দাগের গরুর সংখ্যা স্থির থাকলে সময়ের সঙ্গে খড়ের পরিমাণের সমানুপাত সম্পর্কটি লেখো। তো এ এবং বি যে সম্পর্কটি লিখতে বলেছে সেই সম্পর্কটি কিন্তু আমরা খাতায় দেখে নিই। চলো, গণিতের ভাষার সমস্যাটি হলো বলে আমি যে ছকটি দেওয়া ছিল সেই সমস্যাটা কিন্তু লিখে নিয়েছি, বুঝতে পারলে। এবং নম্বর দাগে লিখছি কিভাবে দেখো, এবার দেখো গরুর সংখ্যা এবং খড়ের পরিমাণের মধ্যে আগে সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে গরুর সংখ্যা এবং খড়ের পরিমাণ, দেখো গরুর সংখ্যা যখন 8 ছিল খড়ের পরিমাণ লাগতো 4 কাহন, তাহলে গরুর সংখ্যা 8 থেকে হয়ে গেছে 10, মানে বেড়েছে, তাহলে খড়ের পরিমাণ নিশ্চয়ই বাড়বে, তাই তো। অর্থাৎ একটাই বাড়লে আরেকটি যদি বাড়ে বা একটি কমলে যদি আরেকটি কমে, তাহলে পরে তাদের মধ্যে আমরা কি বলি না সরল সম্পর্ক বিদ্যমান, সেটাই লিখেছি। এতে গরুর সংখ্যা ও খড়ের পরিমাণের মধ্যে সরল সম্পর্ক বিদ্যমান, অতএব সমানুপাত যে সম্পর্কটি হবে সেটা কীরকম হবে না 8:10। দেখো 8:10 অর্থাৎ 8:10 সমানুপাত চিহ্ন দিয়েছি, তারপরে 4:x অর্থাৎ 4:x, এরকম সমানুপাত সম্পর্কটি এরকম হবে, বুঝতে পারলে। বিতে কি বলেছিল না সময় এবং খড়ের পরিমাণের মধ্যে কীরকম সমানুপাত সম্পর্ক যদি লিখতে বলেছে, যখন গরুর সংখ্যা স্থির। দেখো সময় যদি 15 দিন হয়, খড়ের পরিমাণ লাগে 4 কাহন, সময় বেড়ে 72 দিন হয়েছে, তাহলে 72 দিন যদি সময় লাগে, তাহলে গরুর সংখ্যা যদি স্থির থাকে তাহলে দিন বেড়েছে, তাহলে খড়ের পরিমাণ আরও বাড়বে, তাই না। তাহলে দিন বাড়ছে খড়ের পরিমাণ বাড়ছে, যদি দিন কমে খড়ের পরিমাণও কম লাগবে, অর্থাৎ বাড়লে বাড়ে কমলে কমে, এরকম সম্পর্ক হলে তাকে আমরা সরল সম্পর্ক বলি। সেই জন্যই আমি লিখছি নম্বর দাগের দেখো সময় ও খড়ের পরিমাণের মধ্যে সরল সম্পর্ক বিদ্যমান, অতএব সমানুপাত সম্পর্কটি এরকম হবে 15:72 সমানুপাত 4:x। ঠিক আছে, এরকম লিখে দিলেই হয়ে যাবে। এবার দেখো 4 নম্বর দাগের x² + px + q বীজগাণিতিক সংখ্যামালায় p = a + b এবং q = a × b হলে সংখ্যামালাটির উৎপাদক দুটি লেখো। তো দেখো প্রশ্নটি যেটা ছিল সেটা আমরা কালো কালি দিয়ে লিখে দিয়েছি। এবারে দেখো উত্তরটি লিখছি নীল কালি দিয়ে। তো দেখো x² + px + q, এবারে p = a + b বলেছে এবং q = a × b বলেছে, তাহলে পরে সেখানে লিখেছি এখন p = a + b এবং q = a × b বসিয়ে পাই। তো p এর জায়গায় a + b বসিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে। তারপরে x p এর সঙ্গে x এর গুণ আকারে ছিল, তারপরে q এর জায়গায় কি করেছি a × b লিখে দিয়েছি, অর্থাৎ a × b করলে ab হয়। এবার দেখো
এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ার হলো। এবারে এই যে এ প্লাস বি ইন্টু এক্স আছে, তাহলে এক্সের সঙ্গে একবার এর গুণ হবে, এক্সের সঙ্গে আর একবার বি এর গুণ হবে, তাহলে এ এক্স হলো প্লাস এই যে প্লাস বি এক্স হলো, তারপরে এ বিটা এ বি আকারে রইলো। এবারে এই দুটোর মধ্যে দেখো এক্স কমন যাচ্ছে, এক্স কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স পড়ে থাকলো, আর এখান থেকে এক্স চলে গেল, তাহলে পড়ে থাকলো কি এ, তাহলে পেলাম এক্স প্লাস এ। আবার এখান থেকে এই দুটোর মধ্যে দেখো বি কমন চলে গেল, তাহলে এখানের থেকে থাকলো এক্স এবং এখান থেকে বি চলে গেলে থাকে হচ্ছে এ, তাহলে এখানেও এক্স প্লাস এ এখানেও এক্স প্লাস এ, এই দুটোর জায়গা থেকে এক্স প্লাস এ কমন যদি যায় তাহলে এখানে পড়েছিল এক্স আর এখানে পড়েছিল প্লাস বি, তাহলে যে দুটো উৎপাদক আমরা পেলাম কি এক্স, একটা হচ্ছে এক্স প্লাস এ আর একটা হচ্ছে এক্স প্লাস বি, সেই জন্যই এখানে লিখে দিয়েছি অতএব সংখ্যামালাটির দুটি উৎপাদক যথাক্রমে এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি। দেখো 4 নম্বর দাগের 4-এর 1 কি বলছে, এক্স বাই টু ইকুয়াল টু 1/2x প্লাস 1 হলে এক্স কিউব মাইনাস 1/x কিউব এর মান নির্ণয় করো। দেখো অঙ্কটা আমরা খাতায় লিখে নিয়েছি, ঠিক আছে। তো এখানে কি দেখো এই যে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমার লাগবে। দেখো এখানে এ কিউব মাইনাস এটাকে বি কিউব করা যাবে, তো এ কিউব মাইনাস বি কিউবের দুটো ফর্মুলা আছে আমরা দেখে জানি, সেটা কি না এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা, আর একটা কি এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই সূত্রগুলো তোমরা জানো, বইতেও আছে, তোমরা দেখে নেবে। তো এই সূত্রটা এখানে কাজে লাগবে কেন, এটা হচ্ছে মান নির্ণয় সূত্র, আমাদের মান নির্ণয় করতে হবে, তো মান নির্ণয় সূত্র হচ্ছে এইটা, ঠিক আছে। তো দেখো এইটা আমরা কি লিখে নিলাম এইটা এখানে, তো এই যে 1/2xটা সমান চিহ্নের ওদিকে রয়েছে, বাদিকে নিয়ে চলে আসবো, x/2 মাইনাস 1/2x, আর ওদিকে কি থাকছে 1টা পড়ে থাকছে। এবারে দেখো বা দেখো প্রত্যেকের ক্ষেত্রে নিচে 2 আছে, এখানে 2 আছে নিচে, এখানে 2 আছে নিচে, তাহলে হাফ যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকছে x আর এখানে থাকছে মাইনাস 1/x। দেখো হাফ যদি এর সঙ্গে গুণ করা হয় তাহলে x/2 থাকছে, আর হাফ যদি এর সঙ্গে গুণ করা হয় দেখো 1 1 কে 1 আর 2x নিচে 2x, ঠিক আছে। তাহলে হাফ কমন নিলাম, এদিকে থাকছে 1। এবারে দেখো এখানে এই হাফটা এর সঙ্গে গুণের সম্পর্ক রয়েছে, তাহলে হাফটা যদি সমান চিহ্নের ওদিকে চলে যায় কী হবে, ভাগের সম্পর্কে চলে যাবে, তাহলে এদিকে পড়ে থাকছে x মাইনাস 1/x ইকুয়াল টু কী লিখতে পারি 1 ছিল, তার নিচেটা ভাগের সম্পর্কে চলে যাবে 1/2, তার মানে কত 1 ভাগ নিচে হাফ যদি গুণ করি তাহলে উল্টে যাবে 2/1 হয়ে যাবে, তার মানে কত হচ্ছে 2 চলে আসছে, 1 1 কেটে গেল। আচ্ছা তাহলে কত পেলাম x মাইনাস 1/x ইকুয়াল টু কত পেলাম 2, এই মানটা আমার কাজে লাগবে এখানে। এখানে ছিল কি এক্স কিউব মাইনাস 1/x কিউব, এটাকে কী লেখা যায় এক্স কিউব মাইনাস 1/x এর হোল কিউব, তাই তো। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় চলে এলো, কোন মানটা বসাবো, এই মান এই যে সূত্রটা অ্যাপ্লাই করব, তাহলে এখানে কি সূত্রটা অ্যাপ্লাই করলে এক্স মাইনাস 1/x এর হোল কিউব দেখো প্লাস 3 ইন্টু এ সমান কত এখানে এক্স আর বি সমান কত 1/x 3ab ইন্টু এ মাইনাস বি এক্স মাইনাস 1/x, বুঝলে। এইবারে দেখো এক্স মাইনাস 1/x এর মান তো আমরা জানি 2, তাহলে 2টা বসিয়ে দিই, এখানে থাকছে 2 কিউব প্লাস দেখো এক্স আর এই যে এক্স আর ভাগের সম্পর্কে কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকছে 3 গুণ এক্স মাইনাস 1/x এর মান কত এখানে বসালে 2, তাহলে 2 এর কিউব মানে 8 যোগ 3 দুগুণে কত 6, তাহলে 8 আর 6 কত 14, তাহলে মান কত বের হলো 14, তাহলে লিখে দিলাম অতএব এক্স কিউব মাইনাস 1/x কিউব এর মান হলো 14, এটা হচ্ছে অ্যান্সার। 4-এর 2 নম্বর কি বলছে দেখো, এটা তো হয়ে গেল, ভাগ করো m স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 কে m মাইনাস 3 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। প্রশ্নটা আমরা লিখে নিলাম, ঠিক আছে। তো m মাইনাস 3 কে ভাগ করব, তো আমরা ভাগফলটা এইভাবে দাগ দিয়ে এর উপরেও লিখতে পারি, আবার সাইডেও লিখতে পারি, তোমাদের যেটা খুশি সেটা করবে। তো দেখো এই m এবং এই m স্কোয়ার, mকে m স্কোয়ারের সঙ্গে মেলাতে হবে প্রথমে, তাই তো। তাহলে m এর সঙ্গে কি নিলে m স্কোয়ার হবে, একটা m নিলেই হবে, দেখো m আর m কত m স্কোয়ার হচ্ছে, ঠিক আছে। আর m এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3 আর m গুণ করলে হচ্ছে 3m। এবারে দেখো এখানে কিছু নেই মানে প্লাস আছে, তার মানে এখানে মাইনাস নিলাম, এখানে মাইনাস আছে মানে এখানে প্লাস নিলাম, ঠিক আছে। এবারে দেখো এখানে মাইনাস এম স্কোয়ার আর প্লাস এম স্কোয়ার কেটে গেল, মানে কোনো কিছু থাকলো না, কেটেও দেওয়া যায় নাও দেওয়া যায়, এইভাবে রেখে দেওয়া যায়। আচ্ছা মাইনাস 5m আর প্লাস 3m, তাহলে পড়ে থাকছে কত মাইনাস 2m, আর এখানে ছিল প্লাস 6 নিচে নেমে এলো। এবারে দেখো মাইনাস 2m আনবো, প্রথমে আছে m, তাহলে এখানে তো কিছু নেই মানে প্লাস আছে, তাহলে আনবো মাইনাস, তাহলে এখানে মাইনাস নেব, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হলো। এবারে দেখো 2 আনবো, এখানে 2 নেই, তাহলে 2 নিলাম। এবারে দেখো মাইনাসে প্লাসে মাইনাস 2 আর m করতে m, তাহলে মাইনাস 2m হলো। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাস 2mটা করে নিই,
মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে কত 6, দেখো মিলে গেল। তাহলে এখানে মাইনাস মানে এখানে প্লাস, এখানে প্লাস মানে এখানে মাইনাস, তাহলে কেটে গেল, এখানে কেটে গেল, থাকলো না কিছু, কাটার দরকার নেই এখানে। তার মানে কত ভাগশেষ কত হচ্ছে 0, তার ভাগ মিলে গেল। অতএব কি লিখবো, নির্ণেয় ভাগফল সমান, অতএব নির্ণেয় ভাগফল সমান -2, এটা হচ্ছে উত্তর। এবারে দেখো 5 নম্বর দাগের, ক্লাসের ছাত্রছাত্রীরা কোন কোন খেলা কতজন করে পছন্দ করে শতকরায় তার তালিকা হলো একজন কেবলমাত্র একটি খেলাই পছন্দ করবে, ব্র্যাকেটে দেওয়া রয়েছে শর্তটি। এবং এখানে একটা ছক দেওয়া রয়েছে যেখানে খেলা কি কি খেলা আছে, ক্রিকেট, ফুটবল এবং ব্যাডমিন্টন। এবং খেলা পছন্দ করা ছাত্রছাত্রীর সংখ্যা শতকরায় প্রকাশ করা রয়েছে কত না 60, 130 জন এবং শতকরা 10 জন। পাই চিত্রে যে বৃত্তকলাগুলির তথ্যটির অংশগুলিকে বোঝাবে সেই বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণগুলির নির্ণয় করো এবং তথ্যটির পাই চিত্র অঙ্কন করো। তাহলে কেন্দ্রীয় কোণগুলির নির্ণয় করতে হবে এবং একটা পাই চিত্র অঙ্কন করতে হবে। চলো খাতায় দেখে নিই। খেলা ক্রিকেট, ফুটবল এবং ব্যাডমিন্টন। খেলা পছন্দ করা ছাত্রছাত্রীর সংখ্যা শতকরায় কি বলেছিল, 60 জন ক্রিকেট খেলতে পছন্দ করে, ফুটবল 30 জন, ব্যাডমিন্টন 10 জন। ভগ্নাংশ তৈরি করছে এবং কি করে না 60 জন পছন্দ করছিল কি শতকরায় মানে 100 জনের মধ্যে 60 জন। তাহলে ভগ্নাংশ কীভাবে লিখতে পারি না 100 জনের মধ্যে 60 জন, হরে মোট সংখ্যা বসে আর লবে কি বসে ভগ্নাংশ সংখ্যা। তাহলে 100 জনের মধ্যে 60 জন, এটা এইভাবে লেখা যায়। 100 জনের মধ্যে 60 জন মানে একটা শূন্য কেটে গেলে সেটাকে 6/10 লেখা যায়। ঠিক এটাও এরকম 30/100 মানে 100 জনের মধ্যে 30 জন, সেখানেও 0 কেটে গেলে 3/10। আর এখানে 10 জন মানে 100 জনের মধ্যে 10 জন, তাহলে এটাকে এইভাবে লেখা যায় 10-এর 0 কেটে গেলে কত হয় 1/10 থাকে। তো এই তথ্যগুলোকেই কিন্তু আমি ওইভাবে সাজালাম। ঠিক আছে, এবারে দেখো কেন্দ্রীয় কোণের পরিমাপ আমাদের বের করতে বলেছে। তো কেন্দ্রীয় কোণের পরিমাপটা কীরকম না একটা বৃত্তাকার ক্ষেত্র আমরা আঁকবো, তাই না, তাকে বলছে পাই চিত্র। তা পাই চিত্রে একটা বৃত্তাকার ক্ষেত্রের কেন্দ্রীয় কোণের পরিমাপ কত, দেখো এটা এই বৃত্তাকার ক্ষেত্রকে যদি আমি 4 ভাগে এরকম ভাগ করি তাহলে এটা 90 ডিগ্রি না, এই একটা ভাগ 90, এটা 90, এটা 90, তাহলে 90, এটা 90, আবার এটা 90, তাহলে 4 90, 4 9 কত 90 ডিগ্রি ইন্টু 4 মানে 36, 360 ডিগ্রি। তাহলে কেন্দ্রীয় কোণের পরিমাপ কত 360 ডিগ্রি। তাহলে কেন্দ্রীয় কোণের পরিমাপ এই ক্রিকেট খেলার ক্ষেত্রে, ফুটবল খেলার ক্ষেত্রে এবং ব্যাডমিন্টন খেলার ক্ষেত্রে কত করে বের করবো আমরা কিভাবে না এই 6/10 হচ্ছে 100, দেখো 100-র মধ্যে 60 ছিল বা সেটাই বেরিয়েছে 10-এর মধ্যে 6, তাহলে 360 যদি কেন্দ্রীয় কোণ হয় তার মধ্যে কত, বোঝা গেল। তাহলে আমার তো 100-র মধ্যে বের করলে হবে না, 360 ডিগ্রির মধ্যে বের করতে হবে, কারণ কেন্দ্রীয় কোণ হচ্ছে টোটাল পরিমাপ হচ্ছে 360 ডিগ্রি। এই পাই চিত্রে আমরা অবস্থান করব, তাই না, পুট করব। তো দেখো এখানে 10-এর 0 কাটলো, 10-এর 0 কাটলো, তাহলে কত হচ্ছে 6 আর 36 যদি আমরা গুণ করি এখান থেকে হচ্ছে 6 6 36-এর 6 হাতে 3, 3 6 18 আর 3 21, তাই তো, হ্যাঁ 216 ডিগ্রি। আচ্ছা এইদিকে দেখো 3-এর 10 একই রকমভাবে করবো, 3-এর 10 যদি 360 ডিগ্রিকে করি তাহলে 0 কাটা 10-এর, তাহলে 3 6 18 8 হাতে 1, 3-এর 9 আর 1-এ 10, তাহলে 108 ডিগ্রি। আর এটা কত 1-এর 10, 360-এর সঙ্গে গুণ করছি, তাহলে 0 কাটা, তাহলে 36 1-এ 36 থাকছে। দেখো এই যে তিনটে 36 ডিগ্রি, 108 ডিগ্রি এবং 216 ডিগ্রি, এই তিনটের যোগফল কিন্তু অবশ্যই 360 ডিগ্রিই হবে, কারণ এই কেন্দ্রীয় কোণের পরিমাপ 360 ডিগ্রি এবং সেটা পাইচিত্র, সেখানেই আমরা পুট করব। ওকে, এইবারে তাহলে আমরা কি করব, এবারে দেখো আমরা একটা পেন্সিল কম্পাস নিলাম, আমি পেনের দ্বারা করছি যেহেতু ভিডিওতে ভালো বোঝা যাবে তাই তোমরা পেন্সিল দিয়েই করবে। তো এরকম একটা পেন্সিল কম্পাস দিয়ে একটা বৃত্তাকার ক্ষেত্র আঁকবে। হলো, এবার বৃত্তাকার ক্ষেত্র এঁকে যে মাঝখানের বিন্দু পেলে সেখান থেকে কি করবে না প্রথমে একটা যে কোনো আমরা রেখা নেব, তো একটা যে কোনো রেখা নিলাম। এইবারে দেখো এবারে চাঁদা নেব, চাঁদা নিয়ে কি করব এইভাবে বসাবো। ঠিক আছে, তো দেখো প্রথমটা কি আছে না 216 ডিগ্রি, তো এই চাঁদা মানে হচ্ছে 180 ডিগ্রি পর্যন্ত আছে, 216 ডিগ্রি আঁকলে একবার 180 পর্যন্ত নিয়ে তারপরে ফের আবার কত করতে হবে না 36 ডিগ্রি করতে হবে। তো সেটা না করে আমি যদি দ্বিতীয়টা আগে করি 108 ডিগ্রি, সেটা 180-র মধ্যেই থাকছে, তাহলে দ্বিতীয়টা আগে করি। তো 180 ডিগ্রি করি, দেখো এখান থেকে 0 থেকে শুরু করে এই যে 100, এই যে 110, তাহলে 108 পর্যন্ত নেব, তাহলে 108 হচ্ছে এইটা, এখানে একটা পয়েন্ট দিলাম আর এই জায়গাতে ধরে আমরা এই পর্যন্ত টানবো, কিন্তু অত দূর যাবো না, কারণ বৃত্তাকার ক্ষেত্রের মধ্যেই রাখবো। এটা কত ডিগ্রি না এটা হচ্ছে 108 ডিগ্রি। ঠিক আছে, তারপরে 36 ডিগ্রি আঁকবো, তাহলে 36 ডিগ্রি খাতাটাকে একটু ঘুরিয়ে নিলাম, দেখো এখানে বসালাম এইভাবে,
এবারে 36 ডিগ্রি, তাহলে 0 থেকে শুরু করব। 0 এই যে 30, আর এই যে 35 এই 36, দেখো এই হচ্ছে 36। তাহলে এইটার থেকে এটা যুক্ত করে দেব, হলো। তাহলে এটা কতটা? 36 ডিগ্রি। তাহলে এই যে পুরোটা, এই পুরোটা অংশটা কিন্তু কি না 216 ডিগ্রি। এই যে 216 ডিগ্রি এই পুরোটা, এই দেখো এই পর্যন্ত হলে, এই অর্ধেক হলে 180, আর বাকিটা হচ্ছে 36 ডিগ্রি, তাহলে 216 ডিগ্রি। তাহলে আমার এই ছোটোগুলো করে নিয়েছি, তাহলে বড়টা আর করতে কোনো অসুবিধা হলো না, ঠিক আছে। তাহলে আমি এইটাকে পুরোটা এরকম দাগ দিয়ে লিখবো কত? 216 ডিগ্রি। এবারে কোনটা কি আছে না 216 ডিগ্রিতে কি আছে না ক্রিকেট, তাহলে এখানে লিখে দেবো ক্রিকেট। আচ্ছা, 108 ডিগ্রিতে কি আছে না ফুটবল, তাহলে এখানে লিখে দেবো ফুটবল, এরকম ঘুরিয়ে জায়গাটা বেশি পাবো। আচ্ছা, আর এই 36 ডিগ্রিতে কি আছে? 36 ডিগ্রিতে আছে ব্যাডমিন্টন, তাহলে 36 ডিগ্রিতে এখানে জায়গাটা কম বলে আমরা বাইরেতেও এরকম অ্যারো চিহ্ন দিয়ে ব্যাডমিন্টন লিখে দিতে পারি। তোমরা যদি ভেতরে লিখতে পারো ছোট করে, তাহলে ভেতরেও লিখে দিতে পারবে, ঠিক আছে। তো এটা হচ্ছে পাই চিত্র, তোমরা বাইরে লিখে দেবে পাই চিত্র। দেখো 6-এর 1 নম্বর দাগে কি আছে? যুক্তি দিয়ে প্রমাণ করো যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান হবে। এটা কিন্তু তোমাদের যে অঙ্ক বই আছে তার 145 নম্বর পেজের উপপদ্য নাম্বার 7। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি জায়গাটা। তো দেখো 145 নম্বর পেজ তোমাদের বইয়ের এই উপরটায় চলে আসবে। এইটা কিন্তু আমি 6-এর 1 নম্বর দাগের প্রশ্নের উত্তর হিসেবে আমি দাগ নম্বরটা করে দিয়েছি। এটাই কিন্তু তোমাদের এই উপপাদ্যটা লিখতে হবে, এটা উপপাদ্য নাম্বার 7, ঠিক আছে। এটাই প্রশ্নে দেওয়া রয়েছে। তোমরা, আমি আর এটা বুঝিয়ে দিচ্ছি না, বোঝাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তোমাদের কাছে প্রত্যেকের বই আছে, তো এটা কিন্তু তোমরা লিখে দেবে। আর তোমরা ভালো করে দেখে নাও, আর ছবিটি কিন্তু অবশ্যই আঁকবে। আর এখানে প্রমাণিত এই কথাটা লিখে দেবে। এবার দেখো 6-এর 2 নম্বর দাগের প্রমাণ করবে যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা 147 নম্বর পৃষ্ঠাতে উপপাদ্য নাম্বার 8-এ আছে। তো দেখো 147 নম্বর পেজ এই উপরের দিকে চলে আসবে। এখানে দেখো উপপাদ্য 8 নম্বর উপপাদ্য, এখানে আমি দাগ নম্বরটি লিখে দিয়েছি প্রশ্নের 6-এর 2 নম্বর, এরকম দাগ নম্বর দিয়ে এই উপপাদ্যটা লিখে দেবে। এটা আমি বুঝিয়ে দিচ্ছি না, তোমাদের কাছে বই আছে, এখান থেকে লিখে দেবে এই প্রমাণিত পর্যন্ত। বোঝা গেল? দেখো শেষ অঙ্ক 7 নম্বরেরটা, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করো। তো এটা কিন্তু তোমাদের যে বই আছে তার 103 নম্বর পেজে এই অঙ্কটা দেয়া আছে। একটু দেখে নিই জায়গাটা, তারপরে খাতাতে আমি অঙ্কটি করিয়ে দিচ্ছি। তো দেখো 103 নম্বর পেজ এই উপরে, এটা হচ্ছে কোষে দেখি 10.2-এর অঙ্ক। এই 5 নম্বর অঙ্কটি কিন্তু তোমাদের প্রশ্নে দেয়া রয়েছে। তো আমি খাতায় অঙ্কটি করে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো দেখো এখানে 3টি বিষয় দেওয়া রয়েছে। একটা হচ্ছে পাম্পের ক্ষমতা, যেটা হচ্ছে অশ্ব ক্ষমতা সম্পন্ন, আর একটা হচ্ছে জলের পরিমাণ, তার একক হচ্ছে লিটার, আর একটা হচ্ছে সময়, যার একক হচ্ছে ঘন্টা, ঠিক আছে। তো দেখো আমরা 7 নম্বর দাগের উত্তরটি এভাবে লিখব। গণিতের ভাষায় সমস্যাটি হলো পাম্পের ক্ষমতা, যেটা একক দেখালাম যে অশ্ব ক্ষমতা সম্পন্ন, জলের পরিমাণ হচ্ছে লিটার, সময় হচ্ছে ঘন্টা। তো যখন পাম্পের ক্ষমতা 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন, তখন জলের পরিমাণ ছিল 36,000 লিটার এবং সময় লাগতো কত? 8 ঘন্টা। যখন 7 হর্স পাওয়ার করা হয়েছে, তো তখন 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে। এটা হচ্ছে আমাদের গণিতের ভাষায় ছকটা তৈরি করে ফেললাম। এবারে ত্রৈরাশিক পদ্ধতিতে আমাদের অঙ্কটা করতে হবে। তো দেখো এখানে পাম্পের ক্ষমতা বাড়লে, দেখো পাম্প কি হচ্ছে 5 থেকে 7 হর্স পাওয়ার হয়েছে, তাই না? তো পাম্পের ক্ষমতা যখন বেড়ে যাচ্ছে তখন সময় কি হবে? সময় কম লাগবে, অর্থাৎ এটা বাড়ছে আর এটা কমছে, তার মানে কি ব্যস্ত সম্পর্ক বিদ্যমান। সেজন্য লিখেছি দেখো এখানে পাম্পের ক্ষমতা বাড়লে সময় কম লাগবে, একটা বাড়ছে আর একটা কমছে, অর্থাৎ পাম্পের ক্ষমতার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক বিদ্যমান। এটা 1 নম্বর গেল। আচ্ছা, আবার দেখো এখানে জলের পরিমাণ 36,000 লিটার থেকে কত হয়েছে? 63,000 লিটার, মানে এটা বেড়েছে, কিন্তু জলের পরিমাণ বাড়ছে, সময় তাহলে কি হবে? সময়ও বাড়বে। বেশি জল তুলতে গেলে সময়ও কিন্তু বাড়বে, তাই না? তাহলে পরে একটা বাড়ছে আর একটা বাড়লে
কি হবে সেই যে সম্পর্ক সেটা সরল সমানুপাতি। তো সেটাই আমি লিখেছি দেখো। আবার জলের পরিমাণ বাড়লে সময় বেশি লাগবে, অর্থাৎ একটা বাড়ছে আর একটাও কিন্তু বাড়ছে, অর্থাৎ জলের পরিমাণের সাথে সময়ের সরল সম্পর্ক বিদ্যমান। ঠিক আছে, তো আমরা জানি যে ব্যস্ত সম্পর্ক বিদ্যমান যদি হয় তাহলে পরে এই যে সম্পর্কটা, যে ভগ্নাংশটা পাবো সেটা কিন্তু একের কম পাবো, অর্থাৎ ওপরে ছোট নিচে বড় হবে। আর যদি সরল সম্পর্ক হয় তাহলে পরে ভগ্নাংশটা কি হবে, একের বেশি হবে, অর্থাৎ 63,000 ওপরে যাবে, 36,000টা নিচে চলে আসবে। সেই অনুপাতি অনুযায়ী আমরা করেছি দেখো। অতএব নির্ণেয় সময় কত না, এখানে 8 এখানে লিখলাম, ইন্টু আমরা জানি এখানে কি বলেছি, এই যে ভগ্নাংশ এটা হবে একের কম, অর্থাৎ 5 উপরে থাকবে 7 নিচে থাকবে, সেটা লিখেছি 5/7, এবং এখানে 63,000 উপরে আর নিচে হবে 36,000। তো দেখো এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য কেটে দিলাম। এবারে এখানে 7 দিয়ে কাটলাম, 7 আর 7 9 63, এখানে 9 হলো, 9 আর 36 কাটলে 4 9 36, এখানে 4 হলো, 4 8কে কাটলে হচ্ছে 2, তাহলে উপরে থাকলো কি 5 আর 2, তাহলে 5 দুগুণে 10 ঘন্টা। এবারে উত্তরটি আমরা লিখে দিচ্ছি দেখো, যে অতএব 63,000 লিটার জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে। তো এই ছিল ক্লাস 8-এর গণিত বিষয়ের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের কম্পাইলেশনের প্রশ্নগুলি ছিল তার উত্তর। তো ক্লাস 8-এর অন্যান্য সমস্ত সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের কম্পাইলেশনের যে প্রশ্নের উত্তর যদি তোমরা পেতে চাও তাহলে পরে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।